আপনার থাকা বড় পয়সা আপনারা তখন বলছিলেন একবার দেখো, আর আমাদের লোকজন ঠিক আছে যেহেতু একবার বিজেপিকে আটকানোর জন্য চলো সবাই একটু মাথাতে যায়, গেলাম আমরা তো মাথাতে বিধানসভা আসলো, বললেন না না একবার না, এটাই হবে আমাদের আর ফাইট করবে না। তবে সত্যি 9 বছরে যে লোক কি একটা হ্যাঁ হ্যাঁ 9 বছর না হইল, তাদের 6 মাসও হইতো না। আর এটা যদি হইতো কি পাওয়ার থাকতো, ক্ষমতা দেখতো, তোমার কি ক্ষমতা আনছো, যদি এতই করার দরকার ছিল না, এতই ক্ষমতা যদি থাকতো তাহলে লেখে আনতে পারতা ডাইরেক্ট দেখে আনতে পারতো 300-500। তোমার যদি এতই ক্ষমতা থাকে আসন তুলে দিব, লেখে আনতে পারতা 300-500 নিয়ে এসে। আর পরে কইল গিয়া ক্যাবিনেটে ত্রিপাশার জন্য, জাতির জন্য, এডিসির জন্য, এটা তো হাত মন্ত্রী, সে তো ক্যাবিনেট মিটিংয়ে দিতে পারে না। বড় জাতীয় পতাকা 3 মিনিয়া ডাবল এক্সপোর্ট করে বড় ক্যাবিনেট আন্দাজের সামনে টাঙাই সামাইব। বাবারে বাবা, হ্যাঁ কি মন্ত্রী পাইছে, বড় মন্ত্রী আর নবার মন্ত্রী পরিবেশ এটা দেখার মন্ত্রী হয়েছে এখন। বামফ্রন্ট নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী, দশরথ দেব মুখ্যমন্ত্রী, বৈদ্যনাথ মজুমদার নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী, দশরথ দেব শেষ পর্যন্ত সমস্ত দপ্তর আপনারা তিনি মন্ত্রী, তখন মন্ত্রী তখন কাহান খাইলে বৃষ্টি আজকে বৃষ্টি জল কত হইবে দেখার মন্ত্রী তুমি অবপাইলে তুই গাছা কাহামিয়া তা কাহামাইয়া আবলে বাগে পাখর পখর বলতা বনা সাকাছে কি পাকাই যদি কতই না সিনেটা পালা দুঃখ তো অনেক দুঃখ তো নাই বাগে মানে পাখর পখর সে দেবাক না এবার কি লাগে পাকলাই একটা বিরাট ওই পূর্ববর্তী আসন আবার মহারানী কীর্তি সিং প্রাপ্তিকা সুন্দর তো তোমাকে প্রাসাদই সমতা নেই গা বক্ষা করে বড় পাহাড় মামি মাই পাহাড় শিপেন হাতে তো মিলানে তিনি খান তিনি 36 গড় পোষাইতে পারা বলতা খেলে বেশি দিয়ে তা করো পড়া তাকলাই সুযোগ যারা সিপিএম নিয়ে টিকামা তত থাকা কাকায় মিটিং খানে নাকি কাকায় নগা আসলে ভোট দেয় সেমূল নাম শুধু আছে কেন সে হিসাব করো বুঝি না সেটা
আজকে এই যে জামসিং বাজার, এখানে কংগ্রেসের লোক থাকতে পারে, বিজেপির লোক থাকতে পারে, সিপিএমের লোক, হাত দিয়ে বলেন তো দেখুন, আপনারা বাজার ব্যবসা বাণিজ্য ভালো চলছে? আজকে থেকে 5 বছর 6 বছর আগে এই জামসিং বাজার কি ছিল? আজকে কি অবস্থায় আছে? হবে নাকি? হাতে তো টাকা নেই, জায়গার টাকা নাই, ফরেস্টের টাকা নাই, রাবার লাগানোর টাকা নাই, সুপারি লাগানোর টাকা নাই, টাকা পয়সা আছে তাও মন মানার মথা লোকপাট করে শেষ করে রাখতেছে। আপনি পাইবেন কই? মানুষ যদি না পায় আপনার দোকানটা, আপনার ব্যবসাটা কি করে চলবে? সকালবেলায় মানদেতে আমাদের একটা জমায়েত ছিল, মিটিং ছিল। মিটিংয়ে আসার সময় অন্তত 10 জন আমার সাথে কথা বলেছে। বাচ্চাটা 6-এ উঠেছে, 9-এ উঠেছে, 8-এ উঠেছে, 4 থেকে 5-এ উঠেছে। কিন্তু এখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি আমরা ছেলেদের মেয়েদেরকে ভালো করবার জন্য। কিন্তু ভর্তির জন্য 10,000 টাকা, 14,000 টাকা, 15,000 টাকা, 7,000 টাকা, কোথায় টাকাটা পাবো? এই নিয়ে মানুষ দিশাহারা। জিনিসপত্র আকাশ দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, যাবে কোথায়? এটা থেকে বাঁচার জন্য লোন নিতে হচ্ছে। একজন এখন 4-5 টাকা লোন, বন্ধন লোন নেওয়া হচ্ছে, বন্ধন আসছেন। এই যে সুপারভাইজার পরিশোধ করতে হবে, কি করবেন? রোজগার তো নাই, তাহলে পরে কি করবেন? ওই জামাই বউ যুক্তি করে করলো ঠিক আছে, বন্ধন পরিশোধ করার জন্য আশা টাকা লোন নাও, আশা থেকে নিলাম, বন্ধন থেকে নিলাম, আর একটা নিলাম, এই নিতে 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 4-5 করে লোন। এখন ব্যবসা বাণিজ্য করছেন, কেনাকাটা করছেন, দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, তাদের মধ্যেই ধরনের 4-5 চাকরি চেপে আছে। তো মানুষের হাতে পয়সা না থাকলে আপনার ব্যবসাটা চলবে কি করে? আসলে কি জানেন, আমাদের সরকারটা হলো 100 টাকা 90% লোকের মধ্যে চায়। আর বিজেপি আইতে টিকা মাথা 100 টাকা খরচ করলে এখন 90 টাকা যায় 10% মানুষের হাতে। তার জন্য নেতাদের দেখবেন এখন কত ধরনের জুতা, কত ধরনের জামা, কত ধরনের সস্তা ওই জুতার মাথা। নেতা নেত্রীরা একটা সস্তার দাম হলে 60,000 টাকা। আমার মোবাইলে আপনাদের সরকারের মন্ত্রী কত দামের জুতা পরে, আমি আপনাদের একটা ছবি দেখাই। ওই দেখেন আপনাদের মন্ত্রী 30,000 টাকা দামের জুতা, এই জুতার দাম হলো 30। মাথা করেন ঝোলে করেন, এসে দেখে যেতে পারেন, এই জুতাটা ছবি তুলে নিয়ে দেখাতে পারেন। তো যে মন্ত্রী আগে হাওয়া চক্কর করতো, এই মন্ত্রী যে 30,000 টাকা জুতা পরে, যে মন্ত্রী, যে এমএলএ, যে এডিসি মেম্বার কোনো রকম চালাইতো 1,32,000 টাকা মোবাইল তাদের হাতে এখন দেখবেন আইফোন। তো 100 টাকার মধ্যে 90 টাকা 10 জন লোক বুক করতেছেন। 90 আপনি আপনার দোকানটা চলবে নাকি পূজা? আর আমাদের সরকারের সময় 100 টাকা 90 জন মানুষকে, আর বাকি টাকা 10% জন্য। তার জন্য আপনার দোকানটাও চলে, আমরাও চলতে পারি। আগে সবাই মিলিয়ে 500-1 কেজি মাংস কিনতাম, এখন বাবুরা 1 কেজি মাংস কেনে, আমরা যারা গরিবরা ওই কাটাকুটি কিনা কোনো রকম
কাজে অনেক কথা আমাদের আছে, আরো কিছু হবে, কথা হবে, দেখা হবে। এবং 2000 এই যে আবার ইন্ডিয়া জোট ক্ষমতায় যদি আসেন, আসবেই, যেরকম আবহাওয়া দেখতেছি, তখন বিজয় উৎসব করার জন্য যদি আপনারা অনুমোদন করেন, নেচি আসুন, কথা বলেন। আপনারা এখন আপনাদের সামনে আলোচনা রাখবো রাজ্য কমিটির সদস্য কমরেড অমরেন্দ্র বর্মা। কমরেড সভাপতি মন্ডলী এবং আমাদের পার্টি সিপিআইএমের রাজ্য সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য, প্রধান বক্তা শ্রদ্ধেয় কমরেড রাধাচরণ দেববর্মা, কমলপুর মহকুমা সম্পাদক কমরেড রঞ্জন দাস, ইউআইএফের জেনারেল সেক্রেটারি কমরেড কুমুদ, পার্টির অন্যান্য জেলা মহকুমার সম্পাদক মন্ডলীর ও মহকুমা কমিটির সদস্যগণ, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং জামথুং বাজারের সম্মানিত ক্রেতা বিক্রেতাগণ, আপনাদের সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। হাম্বা ইয়াফারও যত তাকুক চাইব সংগ্রাম। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আমাদের নেতৃত্বরা আলোচনা করেছেন, মূল্যবান আলোচনা। আগামী 26 তারিখ পূর্ব আসনের ভোট। আমরা পূর্ব আসনের অন্তর্ভুক্ত, আমাদের ভোট হবে 26 তারিখ এবং পশ্চিম আসনে হবে 19 তারিখ। কেউ কেউ মনে করেন লোকসভা ভোট আমরা অত গুরুত্ব দেই না, বিধানসভা নির্বাচন হচ্ছে মূল। কিন্তু বাস্তবে বর্তমান এই যে পরিস্থিতি, তাতে হচ্ছে লোকসভা নির্বাচন হচ্ছে মূল। লোকসভা নির্বাচন হয় দেশের নির্বাচন করার জন্য, দেশের সরকার করার জন্য। দেশ যদি না বাঁচে, দেশের জনগণ বাঁচবে না। দেশ যদি না বাঁচে, ত্রিপুরা বাঁচবে না। ত্রিপুরা যদি না বাঁচে, জামথং বাঁচবে না, মিচুরিয়া বাঁচবে না, চানকা বাঁচবে না, সিম্বুকচাক বাঁচবে না, ডাববাড়ি বাঁচবে না, মহাদেব বাজার বাঁচবে না, জামথং বাঁচবে না। তাহলে দেশের যে নির্বাচন, এই নির্বাচন আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই দেশের নির্বাচন এই জন্য গুরুত্বপূর্ণ, আগামীকাল আপনি চাকরির জন্য কথা বলতে পারার অধিকার আপনার থাকবে কিনা থাকবে না। জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন, প্রতিনিয়ত। এর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন কিনা পারবেন না। এখন পর্যন্ত ভারতবর্ষের মধ্যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। ত্রিপুরা রাজ্য স্কুল এখন পর্যন্ত 200-র বেশি বন্ধ হয়েছে। এই স্কুল আরো বন্ধ হবে। আমাদের ভারতবর্ষের সমস্ত স্কুলগুলিতে এখন শিক্ষকের অভাব। তার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের স্কুলের মধ্যে সব স্কুলে শিক্ষকের অভাব। এই শিক্ষক চাই, এই যে আমাদের অধিকার,
আমাদের ভারতবর্ষের ছাত্র ছাত্রীদের শিক্ষার অধিকার, পড়াশোনার অধিকার, এই অধিকার নিয়ে আপনি আগামী দিন আওয়াজ তুলতে পারবেন কি পারবেন না, এটা হচ্ছে মূল প্রশ্ন। গত 10 বছরে সব থেকে বেশি ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা বেড়েছে। কি ট্রাইবেল, কি এসসি, কি ওবিসি, কি জেনারেল, গত 45 বছরের মধ্যে 10 বছরে সবচেয়ে বেশি বেকারত্বের হার ভারতবর্ষে। ত্রিপুরা তার থেকে আলাদা না। এই বেকারত্বের জ্বালা এই দেশের যুবকরা জানে কিরকম জ্বালা যন্ত্রণায় আছে। তাদের ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, চাকরি নিয়ে কথা বলতে পারবে কি পারবে না, এই নির্বাচনের উপরে নির্ভর করে। ওষুধের দাম বাড়ছে প্রতিদিন প্রতিনিয়ত। ওষুধের কোম্পানির কাছ থেকে বিজেপিরা ইলেকট্রাল বন্ড, নির্বাচনী বন্ড নিয়ে টাকা দিচ্ছে, আর সরকার তাদের অনুমতি দিয়ে দিচ্ছে তুমি ওষুধের দাম বাড়াও। এরকম 500 ওষুধের দাম বাড়িয়েছে বিজেপি সরকার এই কয়েকদিনের মধ্যে। সব থেকে ওষুধের দাম বেড়েছে শিশুদের, সব থেকে ওষুধের দাম বেড়েছে বৃদ্ধ বৃদ্ধার। তাহলে যারা শিশু তাদের কাছে তাদের বেশি ওষুধ প্রয়োজন, যারা পুরুষ বুড়াশা বুড়িচ রোগী পিঠি ডেইলি লাগো, প্রতিদিন লাগো। এই ওষুধের দাম বেড়েছে সব থেকে বেশি। ক্যান্সারের ওষুধের দাম বেড়েছে, প্রতিনিয়ত মানুষের জ্বর হয়, সর্দি কাশি হয়, প্যারাসিটামল দাম বেড়েছে, ক্যালপনের দাম বেড়েছে। আপনি যাবেন কোথায়, যাবেন কোথায়? আর ভারতবর্ষের মানুষের যে কাজের অধিকার রেগা, এই রেগা কমেছে। আমি দুটি কথা বলবো, দুটি পয়েন্টের মধ্যে আমি কথা বলতে চাই। দেশ যখন এরকম পরিস্থিতির অবস্থা, এখন দেশের সরকার বলছেন এক দেশ এক ভোট। আগামী এই নির্বাচনের পর ভারতবর্ষের নাগরিক, ত্রিপুরা রাজ্যের নাগরিক আমরা কি আর ভোট দিতে পারবো কিনা পারবো না, এটা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দকে নিয়ে রামনাথ কোবিন্দের কাছে এক কমিটি করেছিল, এক দেশ এক ভোট। আমাদের দেশে এখন আগামী দিনে একটাই ভোট হবে, এরকম একটা কমিটি সুপারিশ করেছে। রাজ্যের নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, এই নির্বাচনে একবারই আপনি ভোট দিতে পারবেন। তাহলে কিভাবে আপনি এমএলএ তৈরি করবেন, এমপি তৈরি করবেন? রাজ্যের ইস্যু আলাদা, রাজ্যের সমস্যা আলাদা, দেশের সমস্যা আলাদা। এখন সবগুলিকে গুলিয়ে এক দেশ এক ভোট করার সিদ্ধান্ত নেবেন। এটা হলে বোঝা যায় আগামী দিনে ভোটও আমরা দিতে পারবো না। 5 বছর অন্তর অন্তর যে ভোট দেওয়ার অধিকার আমরা পেলাম, এই অধিকার আমরা আর পাবো না। দেশ যখন বিপদের মুখে, দেশের স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশদের তাড়ানোর সংগ্রাম, এই সংগ্রামে সিপিআইএম লড়াই করেছিল, কংগ্রেস লড়াই করেছিল, মুখ্য লড়াই, কমিউনিস্টরা লড়াই করেছিল, মুখ্য লড়াই। এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য, এই স্বাধীনতা ব্রিটিশদের তাড়াতে হবে, ওই দেশকে ব্রিটিশদের থেকে মুক্ত করতে হবে, স্বাধীনতার স্বাদ পেতে হবে। ভারতবর্ষের মধ্যে যে স্বাধীনতা সংগ্রাম, এই সংগ্রামে কমিউনিস্ট কংগ্রেসের তার মূল ভূমিকা ছিল। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন দেশ এখন আবার বিপদের মুখে। কথা বলার অধিকার থাকবে না, মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। এখন এরকম যখন অবস্থা, এই জন্য গোটা ভারতবর্ষের মধ্যে কংগ্রেস, কমিউনিস্ট সহ 27টা দল একজোট হয়েছে। দেশকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা না করতে পারে দেশের জনগণ কেউ বাঁচবে না। তামো মথা, তামো আইএনপিটি,
তামো ত্রিপুরা, তামো টিউজিএস, তামো সিপিএম, তামো কংগ্রেস, তামো বিজেপি যে সাধারণ বরফ চুং দङ কেবল বাকি তাইয়া অবৈধভাবে থানচাও খা সারা দেশ 27টা পার্টি থানচাওই সাদা এই বিজেপি নরিয়া হিকাই দেশনি বরফ তাই পাকিস্তানি লামা করই বিজেপি চেনিয়া লাগান যিনি ত্রিপুরা इंडिया जुट है कुफुर भाई कचार भाई कांग्रेस भाई कम्युनिस्ट भाई वामपंथी भाई गदा भाई था थांचाओं का कैंडिडेट को चुन रेखा पश्चिम फाइटिंग कांग्रेस ने कैंडिडेट नाय चुन कचार समर्थन खायो और सालका आसन पोपासनो जिनी सीपीएम ने कैंडिडेट नाय कांग्रेस का समर्थन खायो कारण देश तो बाकी जाना नहीं देश बाचिया खाए कोनो जे कबेन सालानो 2004 लोकसभा निर्वाचन तंगमानिओ भाइनो এই লোকসভা তংমানিও ভোটনি ফলাফল খাওপ্রো সিপিএম সরকার খাইমিয়া কংগ্রেস সরকার খাইমিয়া বিজেপি সরকার খাইমিয়া तीनों दल सरकार खाइमिया अपुरो कांग्रेस को वामपंथी कचागी रखाइका थचुं थानजांगै सरकार खाइना लांनाय बीजेपी न लंना लांनाय कचाग अपुरो कांग्रेस तो साका ठीक दङ बीजेपी नले उद्देश्य तुगुया कचाग नर्म समर्थन फाइनाय कचाग साका वामफ्रंट साका এই वामफ्रंट कांग्रेस के ওই দিন বলেছিল তোমরা মন্ত্রীরা তোমরা প্রধানমন্ত্রীরা আমরা বাইরে থেকে সমর্থন করব আমাদের মন্ত্রীর প্রয়োজন নাই কিন্তু তোমরাই প্রধানমন্ত্রী হও ঠিক আছে আমরা একটি মিনিমাম প্রোগ্রাম দেব শর্ত দেব এই শর্ত যদি তুমি মানো তাহলে তোমাকে আমি সমর্থন করব কংগ্রেসকে বলেছে সোনিয়া গান্ধী তখন ইউপিএর চেয়ারম্যান डॉक्टर मनमोहन सिंह प्रथम ওই সময় প্রধানমন্ত্রী হয় কি মিনিমাম প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্যে অনেকটি কথা আছে তার থেকে দুটি কথা মূল্যবান এই মূল্যবান হচ্ছে একটি হচ্ছে রেগা এই রেগা ভারতবর্ষের 2004 এর আগে ভারতবর্ষের মানুষ রেগা কি জানতো না রেগা চালু হয়েছে তখন কমিউনিস্টরা বলেছে কচারগ্রত ছাকা আমি তোমাদেরকে সমর্থন করব কিন্তু দেশের যে জনগণ শ্রমিক দিনমজুর ক্ষেতমজুর কাজ নাই খাদ্য নাই এই শ্রমিকদের 365 দিনে এক বছর এই 365 দিনের মধ্যে 100 দিনের কাজের গ্যারান্টি যাতে সরকার করে তার জন্য আইন করতে হবে আর এটা যদি তুমি করো তুমি ডক্টর মনমোহন সিং তুমি প্রধানমন্ত্রী হও সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই রেগা চালু করতে হবে দেশের জনগণের জন্য আর এর থেকেই ভারতবর্ষের মানুষ রেগা চিনেছে রেগা বুঝেছে রেগার কাজ মানুষ পেয়েছে কমিউনিস্টদের জন্য লাল ঝান্ডার জন্য ওই দিন যদি না করতো তাহলে আজ পর্যন্ত এখন পর্যন্ত রেগা কি মানুষ জানতো না আর এখন বিজেপি সরকার ওই রেগাকে কমিয়ে দিচ্ছে বছরের পর বছর রেগা কাজের বরাদ্দ কমিয়েছে মজুরি কমিয়েছে জিনিসপত্রের দাম বাড়লেও মজুরি সে অনুপাতে বাড়ায় না রেগার 100 দিনের কাজের জায়গায় এখন 30 দিন 32 দিন পায় দুর্গাপূজার আগে রেগার কাজ করেছে রেগার পেমেন্ট হয় না রেগা এর বিরুদ্ধে আপনি কথা বলার অধিকার আপনার নাই এই হচ্ছে দেশের অবস্থা আরেকটি শর্ত দিয়েছিল এর যে শর্ত মূল শর্ত কয়েকটি শর্তের মধ্যে অবজ্ঞাতম ত্রিপুরা সারা দেশটি ত্রিপুরা জামকুন্ডি ভালো কমলকুন্ডি ভালো ত্রিপুরা রাজ্য ভালো সারা দেশে একই অবস্থা ত্রিপুরা সারটি টংথাই বিয়া বনি হাথাই বিয়া ভারতবর্ষ নি ত্রিপুরা প্রায় 10 কোটি উপরে যাব এই 10 কোটি ত্রিপুরা সারণী হাতায় হাপুন খা
হাতে হাপুং পাহাড় হাতুব কিন্তু ও হুক ফাইও ঠিক হুক ফাইও ঠিক মুসুক বাগাল ফাইও ঠিক কিন্তু হাতুং হাতাইনি কোনো পর্চা মায়া খো অপূর্ব চিনি দেশ নীতি প্রসারণী থালি পর্চা করই এ হাতুং হাতাই হুক ফাই ভালো ও হাতুং নেয়ানি এসডিএম অফিস তহসিল অফিস গুমুম পর্চা করই ভারতবর্ষের সরকার উপর ইউপিএ সরকার উপর তথাগত সাকা কংগ্রেস তো নরম্য প্রধানমন্ত্রী মন্ত্রী ফিয়ামা কাইসা করতো ভারতবর্ষের যে ত্রিপ্রাসার তম্বানি এই ত্রিপ্রাসারণী হাতুল হাতাইনি বাগর ফরেস্ট রাইট এক কানুন রায়না মাসলাম নাই এই উনকা ভারতবর্ষের সরকার পয়লা ফরেস্ট রাইট এক শ্রমকা पट्टा रेखा त्रिपुरा बामफ्रंट सरकार तंगानी भारतवर्षनी लगे त्रिपुरा राज्य बामफ्रंट सरकार तंगानी गुण 1,32,000 पट्टा रेखा त्रिपुरा सह बामफ्रंट सरकार যত ত্রিপুরা পরিবার গুজরাট 1 কোটি উপরে ত্রিপুরা থাকবো যিনি বসু 13-14 লাখ ত্রিপুরা গুজরাট নরেন্দ্র মোদী নি হাতে মানে জায়গা হেমন্ত অমিত শাহ নি হাতে মানে জায়গা ও জায়গাও 1 কোটি ত্রিপুরা ভালো খরগখানা পর্যন্ত পাট্টা দিয়া বিজেপি সরকার মধ্যপ্রদেশে 1 কোটি ত্রিপুরা খরগসা ভালো পাট্টা দিয়া মধ্যপ্রদেশ বিজেপি সরকার যে রাজ্য বিজেপি সরকার করবো ও জায়গাও ফরেস্ট রাইট এক রাইডে ক্লাইমানি পাট্টা রেনার নামো দেশ রায়দা কম থালো কানুন টং থালো রাজ্য সরকার ও জায়গাও ইমপ্লিমেন্ট খাইলিয়া এই হাপুং হাতায় অধিকার মাথা কেরালা ও ত্রিপুরা বামফ্রন্ট সরকার তংমানি ভাবে কেরালা ও ত্রিপুরা পাট্টা মাখা যে জায়গাও বামফ্রন্ট সরকার তংখা ও জায়গাও ত্রিপুরা পাট্টা মাখা এই পাট্টা নিয়ে উনখা হানি অধিকার হানি মানথায় এই ত্রিপুরা মাথা নিজের নেতা তো সামানি হানি অধিকার ল্যান্ড রাইট ল্যান্ড এক হা মান্না নামো আরে হা মান্নানি নামো যে খরাং সামানে যে বিজেপি বাইনুন দল খা এই বিজেপি তাবো তাই গেছে রাজস্থান কা ত্রিপুরাসনি হানি বাগায় অবতারণ ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট মানে তাবো হাপুং হাতায় যে জায়গা ত্রিপুরাসক কম মানে বাংলাদেশ উংখং পাকিস্তান উংখং অবনি বিশিঙ্গ 100 কিলোমিটার বিশিঙ্গ নং হাপুং হাতায় যায় পাট্টা মানলিয়া হ্যাঁ ত্রিপুরা রাজ্য বাংলাদেশ কি বর্ডার যদি সীমা রেখা হ্যাঁ আগলি পর্যন্ত ঠাড়া 100 কিলোমিটার জামথং ছিলে জামথং সিমি আমবাসাবি থানি খোয়াইতি থানি আগলি থানি 100 কিলোমিটার এর মানে তামো জামথং এলাকার সিমি আগলি জোড়া কেব পাট্টা মায়া এই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কেবল তাই পাট্টা মারলা এই কয়েক মাস আগে বিজেপি সরকার রায়দা সালাম কা ও রায়দা সালাম হয় ত্রিপুরা সালাম হাপুং হাতাই সেগনানি যে রায়দা সালাম হয় বিজেপি সালাম কা ও হাপুং হাতাই সেগনাই বিজেপি সরকার তাবু ত্রিপুরা মথা হাপ্তা বহাইকে দুং নিনি হানি মাথায় নুন তরিনা বহাইকে তরিনা देश की सरकार रायदा मान्य खाए जेल चर्चा खाए देश की सरकार ने आइन में मान्य हमें खाना रहा पुलिस रंग था निधि बिल्कुल में केस हुआ है इनके देश हो जे रायदा सारा देश की त्रिपुरा सालों में हाथों हाथाई जे मान खाए सरकार यूपीए आमलो दसाक भाई कुकुर भाई मिली हुए जे चुन रायदा मान मनी पट्टा मान मनी ओ रायदा नो तो साइड खा तब बोलता है वो रायदा श्रम का পাট্টা মাল্লায় রক্তাবো ব্রগ সেকজান নাই আর জীবনও বিজেপি তংসা ভারতবর্ষ নিতামো তামো জামথং নিতামো ত্রিপুরা নিতামো পবনপুর নি মাথা ভালো খরচা ভালো তাই কাতাল ভাই পাট্টা মাল্লানি তা আসাবি একে বহাইকে ল্যান্ড রাইট মান্না মায়া দুবাবা এই ত্রিপুরা মথা বিরিন নিজের স্বার্থ নিভাবে নেতা খরমনি খরতামনি স্বার্থ নিভাবে সারা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সারা শিকলা শিকলি রত্ন কবর চারিখা লাস্ট কাইছানো কর ছাড়ায়ান
ও কক খাওয়ানো আর কক পারি নাই অব কক খান হালহালি বা ছোট সময় হালহালি বাজারে গাইতাম হালহালি বাজারে দেখলাম দেখি বানর নাচের বানর নাচের আপনারা অনেকেই জামথুবের এলাকার লোক হালহালি বাজারে যান এখন বানর নাচটা খুব কমই হয় কিন্তু আগে কিন্তু বানর নাচ খুব বেশি হইত মথা বানর নাচে কি যে বানরটা নাচাবে সে একটা ডুবডুবি বা ঢক্কা নিয়ে আসতো ঢুল বাজাতো তার কাঁধের উপরে একটা বানর এবং হাতে একটা লাঠি থাকতো হালহালি বাজারে একটা পরিষ্কার জায়গাতে যেখানে সুযোগ পায় এখানে বয়ে যায় বয়ে ডুবডুবি বাজাইতো ডক্কা বাজাইতো ডক্কার আওয়াজে মানুষ ভিড় করত ভিড় করার পরে ওই বানর নাচ দেখাবো এখন বানর নাচ কেমনে দেখাইব লাঠিটা বার করলো লাঠিটা বার করে বানরের চোখের মধ্যে তার লাঠির আগাটা দিয়ে তার চোখের মধ্যে খুব করে ভিড় সৃষ্টি করে তার মধ্যে রাখলো এখন বানরটা যখন ওই লাঠির মধ্যে তার চোখ নজর খুব ভালো দিকে পড়লো তখন ওই মানুষটা লাঠিটারে ডান দিকে ঘুরায় বানরটাও ডান দিকে ঘুরে লাঠিটা যখন বাম দিকে ঘুরায় বানরটাও বাম দিকে ঘুরে লাঠিটা যখন উপর পেছন দিকে ঘুরায় বানরটাও পেছন দিকে ঘুরে লাঠিটা যখন সামনে দিয়ে ঘুরায় লাঠির নাচ তালে তালে বানরটা নাচে বানর তো বানর মানুষের মতো অত মাথার ব্রেন নাই বানর কেন নাচে জানেন বানরটা নাচার অর্থ হইছে তার জ্ঞান বুদ্ধি নাই এর লেগে বানর মনে করে লাঠি মনে তালে নাচায় লাঠির তলে তলে না নাচলে বানরটাও বানরের পিঠে পড়ে এর লেগে লাঠি তালে দৌড়াইয়া বানরটা নাচে কিন্তু বানরটা তো জানে না লাঠি তালে নাচায় না নাচায় মানুষ যে লাঠিটারে ধইরা থাকে এই মানুষটা নাচায় লাঠিরে নাচায় এই লাঠি নাচে লাঠির লগে বানর নাচে তাইলে লাঠিকে জানেন আপনি লাঠি হইল পিঁপড়া মাথার নেতা এখন মানুষটা হইল ওই দিল্লির মধ্যে অমিত শাহ নরেন্দ্র মোদী এই লাঠিটারে এমনি নাচায় লাঠিটারে ঘুরায় লাঠি ঘুরে আর লাঠির তালে তালে মানুষকে মনে করে বানরে নাচায় আসলে বানর তো বুঝে না মনে করে যে লাঠিই মনে করে লাঠি আছে লাঠি নেই কিন্তু লাঠির পেছনে একজন মানুষ আছে নরেন্দ্র মোদী ওই নরেন্দ্র মোদী লাঠির মশারিও আর তাবু চুন মশাও চুন তো মশাই আসলে আমরা তো মানুষ আমরা তো বানর না আমাদের ব্রেন বুদ্ধি দিমাগ চিন্তা করার শক্তি মখরা হয়তো লাখানি তালে তালে মশাকায় মুশকিল নাই সিনানো নাই বুঝলাম নাই চুনো ঠকি কাব তুমি রাজারও সম্মান খায় কিন্তু রাজা হাতুন হাতায় শেখ নাই বরংই লগে থাকো যে রাজা মাই খায় তুমি মাই খায় শেখ নাই ও সরকারি লগে থাকো যে রাজা তুমি লেখা পড়ানোর সেব যে রাজা তিপ্রাসাকামী স্কুল বন্ধ খায় যে রাজা তিনি তিপ্রাসামী বিজে তরুণ যে রাজা তিনি কক বরক মানি কক নব বক ফরাং পিছনানি বাগয় আইসা তুমি কক খাওয়াই বোখা লাও কিন্তু বোখাবাই কক বরক বাই কক ছানানি মুচুমিয়া বিডি ক্যান্ডিডেট 36 নি কক বরক নি কক বপুর ছাড়াইব তীব্র মাথানি অনেক নেতা তোমার বিএ এমএ ডাক্তার ইঞ্জিনিয়ার রাখলে নেতা তামলি বাবা অক্রানি বুবাগ্রানি বিনি বাহানো মারে না বিনি স্বার্থ এই দেশ তো বাঁচিনানি বাবা জনগণ
বরং শক্তি বরং ফান বরং কে পাইয়া এ বরং মতামত পাইয়া বিজেপি পাইয়া এ বরঙ্গি ফান ভোট নি ফান এ ভোট নি ফান চিনি অধিকার চিনি মানসায় এ মানসায় যখন চিনি আগত তংসা চুন 26 তারিখ ভোট নিলাম ঠাকুরো ওয়ান ছুগয় চিন্তা ভাবনা খায় তিনি ত্রায় খলায় শিকলা শিকলিনি ভবিষ্যৎ বিনি থিরাম বখরব নলগয় চুন কো ভূত খাওয় ভূত আমত কি বিরানা নাই ও কক খাওয় আল খাই মারো সারা দেশ যেমন বিজেপি চেন্নাই তিনি ত্রিপুরা রাজ্য ও 2টা আসন ও বিজেপি চেন্নাই তিনি আসনটি প্রার্থী রাজেন্দ্রিয়াও বোতাম এমএলএ তংমানি তাতাম মন্ত্রী এডিসি মিনিস্টার তংমানি ও দাঁড়ানো সংগ্রাম তাবু বট শিব আইন কানুন শিব বড়াইকে কোরআন ফারান কিসার নাম বিধানসভা ও শিব বড়াই তাবুক নাম শিব জিএমপি নেতা হাবাই তুই বাই তংনাই হাতে বাই তংনাই বড় খরাং চিনি টিপ্রাসানি বাবে খরাং কিসালাই বড় গুলিনকি বাবে বড় অখরাং কিসালাই ও দারাজেন্দ্র তিনি ইন্ডিয়া জোটনি প্রার্থী সিপিআইএম नि মনোনীত প্রার্থী গোবাং বাই ভোট দিবয় আপনার সঙ্গে পাইরি বাবে হিলা খাকরাইও আপনাদের সবাইকে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন দেশের ভবিষ্যতের জন্য আপনাদের ভবিষ্যতের জন্য আমাদের ভবিষ্যতের জন্য এই কথা বলে সবাইকে আমার সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করলাম ইনকলাব জিন্দাবাদ এরপর সামনে বক্তব্য রাখবেন ভারতীয় কমিউনিস্ট পার্টির কমান্ড মহকুমা কমিটির সম্পাদক রঞ্জন দাস। আজকে এই নির্বাচনী বাজার সভার সংগ্রামী সভাপতি মণ্ডলী এই সভার প্রধান বক্তা সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য নির্বাহী সদস্য শ্রদ্ধেয় কমরেড রাধাচরণ দেববর্মা, উপস্থিত আমাদের পার্টির নেতৃত্ব কমরেড অমলেন্দু দেববর্মা, কমরেড কুমুদ দেববর্মা, বদরবোম হালাম সহ একাধিক নেতৃবৃন্দ, আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা, বাজারের সম্মানিত ক্রেতা বিক্রেতা সজ্জন মণ্ডলী, আরক্ষা দপ্তরের অফিসার কর্মচারী বন্ধুরা, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের 5 জন নেতার বক্তৃতা আপনারা শুনেছেন। এই বক্তৃতার মূল কথাই হচ্ছে 7 দফার নির্বাচন হচ্ছে। এই 7 দফার নির্বাচন 19 এপ্রিল থেকে 1 জুন, 4টা জুন ভোট গণনা হবে। আর 4টা জুন ভারতবর্ষের নির্বাচক মণ্ডলীর আশীর্বাদে দিল্লিতে বিশ্বাসঘাতক প্রতারক সরকারের বিসর্জন হবেই। আর সরকার প্রতি লোকসভা নির্বাচন মানে দিল্লির ক্ষমতায় কে যাবে। লোকসভার নির্বাচনে প্রধানমন্ত্রী পেছনের সামনের দিকে যাবে তার ঠিক হবে। এবারের লোকসভা নির্বাচন 18 লোকসভা নির্বাচন, এর আগে 17টা নির্বাচন হয়েছিল, এবারে 18তম নির্বাচন। নির্বাচন মানে একদল সরকার গঠন করবে, আরেক দল পরাজিত হবে। কেউ বিরোধী পক্ষে বসবে, কেউ শুধু তাই নয়, এইবারে নির্বাচন দেশ বাঁচানোর সংগ্রাম। মোদী ক্ষমতায় আসলে দেশ থাকবে না, দেশের সংবিধান বলে কিছু থাকবে না।
হবে। গণতন্ত্র থাকবে না, একনায়কতন্ত্রের সরকার হবে। তার জন্য সবাই মিলে ঠিক করেছেন এই সাম্প্রদায়িক অশুভ দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলিকে নিয়ে ইন্ডিয়া মঞ্চ গঠন করা হয়েছে। এই ইন্ডিয়া মঞ্চ গোটা দেশ জুড়ে সাধারণ খেটে খাওয়া, নিম্ন মধ্যবিত্ত, তপশিলি উপজাতি, তপশিলি জাতি, বেকার, কৃষক, যুবক, ছাত্র সকলের কাছে একটা সমাবেশ হলো পাটনায়। গান্ধী ময়দান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই গান্ধী ময়দানের ঐতিহাসিক ভূমিকা ছিল। এই গান্ধী ময়দানের ঐতিহাসিক সমাবেশ পাটনাতে গোটা দেশে জানান দিয়েছে ইন্ডিয়া মঞ্চ জিতেগা, ভারত জুড়েগা, ইন্ডিয়া মঞ্চ ক্ষমতায় যাবে। এটা ইন্ডিয়া মঞ্চের প্রথম সমাবেশ থেকে তা প্রতিফলন ঘটেছিল। তারপর বোম্বাইয়ের ইন্ডিয়ার মঞ্চের সমাবেশ গত 31শে মার্চ দিল্লির রামলীলা ময়দানে বিরাট সমাবেশ জানান দিয়েছে। এই সমাবেশের অন্যতম স্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর স্ত্রী, যাদেরকে বুথের মুখে এই সময়ে তাদেরকে গ্রেফতার করা যায় না। যখন নির্বাচন দুর্গড়ায় তখন তাদের গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশে দেশে তার জন্য বিক্ষোভ সংগঠিত হচ্ছে। স্বৈরাচারী সরকার বিরোধীদের কিভাবে খুনতাসা করবে, বিরোধীদের কিভাবে নাজেহাল হেনস্থা করবে, ইন্ডিয়া মঞ্চ যেন সংগঠিত হতে না পারে তার জন্য এই কাজ তারা সংগঠিত করছে। একটা প্রচলিত কথা আছে, মরণকালে ভূতি নাশ হয়। এই নরেন্দ্র মোদীর বিনাশকালে ভূতি নাশ হচ্ছে। কেজরিওয়ালকে গ্রেফতার করার পর দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান বিশাল এলাকা নিয়ে গোটা দেশ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ছিঁচি রব উঠেছে। ক্ষমতার জন্য এত লুভি, এত অন্যায় ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। দেখেছেন বামপন্থীরা, আমরা নির্বাচন পরিচালনা করবার জন্য আমরা চাঁদা সংগ্রহ করি। আমাদেরকে অনেকে চাঁদার পার্টি বলে। আমরা গর্বের সঙ্গে বলি আমরা চাঁদার পার্টি। আমরা মানুষের কাছ থেকে চাঁদা তুলে আমরা পার্টি চালাই। আজকে যে এখানে নির্বাচনী সভা করছি, মাইকের খরচ, চেয়ারের খরচ, বিদ্যুতের খরচ, ফ্লেক্সের খরচ সব মানুষের কাছ থেকে চাঁদা তুলে আমরা এই খরচ পরিচালনা করি। গত 15ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বামপন্থীদের সার্টিফিকেট দিয়েছে। ভারতবর্ষের মধ্যে যদি স্বচ্ছ নীতিবান পার্টি হয় লাল ঝান্ডার পার্টি, এর থেকে স্বচ্ছ নীতিবান আদর্শবান পার্টি আর হতে পারে না। ইলেকটরাল বন্ড, নির্বাচনী বন্ড 2017 সালে নরেন্দ্র মোদী চালু করেছে। সিপিআইএম এর এমপিরা দিল্লির পার্লামেন্টে তার তীব্র প্রতিবাদ করেছিল। এটা বৃহত্তম দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতি সরকারি পর্যায়ে নিয়ে আসছে নরেন্দ্র মোদী। এটা আমরা মানি না। সংখ্যাগরিষ্ঠতার জোরে নরেন্দ্র মোদী সেই দিন একটি অন্যায় সিদ্ধান্ত পাশ করিয়েছিল এবং তার মধ্যে নির্বাচনী বন্ড বিল পাশ করিয়ে নেয়।
সিপিআইএম তারপর মামলাতে যায়, আরেকটা স্বেচ্ছাসেবী সংগঠন এডিআর তারা মামলাতে যায়। সুপ্রিম কোর্ট গত 15 ফেব্রুয়ারি এই ঐতিহাসিক রায় দিলেন। এই রায়ে বললেন ইলেকটোরাল বন্ড নরেন্দ্র মোদী সরকারের সবচাইতে বড় দুর্নীতি, এটা দেশের সংবিধান বিরোধী, এটা আমরা বাতিল করলাম। এই নির্বাচনী বন্ডে যে হাজার হাজার কোটি টাকা জমা করেছে, কত টাকা খরচ হয়েছে তার হিসাব আমাদের দিতে হবে, জনগণের সামনে পেশ করতে হবে। নির্বাচনী বন্ডের হিসাব দিতে চায়নি। তারপর সুপ্রিম কোর্ট যখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে ধমক দিল, তখন সঙ্গে সঙ্গে তার হিসাব পেশ করা হলো এবং নরেন্দ্র মোদীর আসল দুর্নীতির ভয়ঙ্কর চেহারা গোটা দেশ, গোটা পৃথিবী জানতে পারল। আমাদের দেশের অর্থমন্ত্রীর নাম অর্থমন্ত্রী বলে কথা, ওনার স্বামীর নাম দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকর। দেশের অর্থমন্ত্রী সীতারামনের স্বামী পরকলা প্রভাকর বলছেন এক সাক্ষাৎকারে, নির্বাচনী বন্ডের দুর্নীতি শুধু আমাদের দেশের বড় দুর্নীতি না, এটা গোটা দুনিয়ার বিশ্বের বৃহত্তম দুর্নীতি। এটা অর্থমন্ত্রীর স্বামী পরকলা প্রভাকর বলছেন। অর্থমন্ত্রী নিজে বলছেন আমার এত টাকা নেই, আমি আর বিজেপির পক্ষে দাঁড়াবো না, নরেন্দ্র মোদীর মতো চুরের তলে আর দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করব না। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। চোখের সামনে দেখছেন গৌতম আদানি শিল্পপতির তালিকায় নাম ছিল না, ওনার বাড়ি গুজরাটে, নরেন্দ্র মোদীর বাড়ি গুজরাটে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ি গুজরাটে। গৌতম আদানিকে সরকারি সব সুযোগ দিয়ে, সরকারি ব্যাংকের ঋণ দিয়ে, অনাদায়ী ঋণের টাকায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এখন গৌতম আদানি গোটা দেশের বৃহত্তম ধনী মুকেশ আম্বানি গৌতম আদানিদের ব্যবহার করে নরেন্দ্র মোদী তার সরকার পরিচালনার নীতি ঠিক করেন। ধনীদের জন্য সব নীতি, ধনীদের হাজার হাজার কোটি টাকা ঋণ মুকুব, আর জামতুম বাজারের কোন গরিব সাধারণ মানুষ, জামতুম বাজারের কোন ব্যবসায়ী, কোন বেকার বন্ধু, সে হারাম হতে পারে, দেববর্মা হতে পারে, মণিপুরি হতে পারে, বাঙালি হতে পারে, আপনি একটা বেকার লোন নিলে লোন যদি ফেরত দিতে না পারেন, আপনার সম্পত্তি ক্রুক করবে, কচুচড়া থানা বাধ্য হবে আপনার এলাকায় গিয়ে আপনার সম্পত্তি ক্রুক সার্টিফিকেট দিয়ে বিজ্ঞপ্তি জারি করতে, নিলামে বিক্রি করে দেবে। আর নরেন্দ্র মোদীর সরকার ধনীদের, কর্পোরেটদের, শিল্পপতিদের হাজার হাজার সরকারি কোটি, হাজার হাজার কোটি টাকা সরকারি ব্যাংকের ঋণ মুকুব করে দিচ্ছেন। কি সরকার চলছে বলুন তো? তাই গোটা দেশের মানুষ বলছেন আজকে দিনের সরকার 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন বলেছিল। 2014 সালে কালো টাকা উদ্ধার করবেন, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন। বলুন তো আপনারা কেউ 15 লক্ষ টাকা পেয়েছেন কিনা? একজনও বলবেন না আমি 15 লক্ষ টাকা পেয়েছি। ভাবতেন 15 লক্ষ, 15,000 টাকা কেউ পেয়েছে, 15 টাকা 15 পয়সাও কেউ পায়নি। এই নরেন্দ্র মোদী 2014 সালে গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে বলেছিল 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন, শাইনিং ইন্ডিয়া হবে, উজ্জ্বল ভারত হবে, আচ্ছা দিন আয়েগা। কষ্টের দিন দূরে চলে যাবে। 2019 সালে বুঝেছেন গালবরা প্রতিশ্রুতি দিয়ে আর ক্ষমতায় আসা যাবে না। 14 সালে গালবরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীর সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছি। 5 বছর তো শুধু অল্প কিছু ধনী লোকের সম্পদ বাড়িয়েছি আর ভারতবর্ষকে সর্বনাশ করেছি। এখন 19 সালে ক্ষমতায় আসতে হলে নতুন খেলা খেলতে হবে। আমাদের এখানে বিএসএফ বন্ধুরা কাজ করছেন,
এমন করে ভারতবর্ষের জওয়ানরা জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে কাজ করছিলেন, তারা জীবন বাজি রেখে কাজ করছিলেন, পরিবারের মানুষকে অন্ন যোগাবেন, ছেলে মেয়েদের পড়াশোনা করাবেন। একটা বাসে 42 জন সিআরপিএফ বন্ধু যাচ্ছিলেন, আরডিএক্স বুঝাই করে একটা জিপ হঠাৎ করে গিয়ে বাসটার সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে দিলেন। মুহূর্তে বাসটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। 42টা সিআরপিএফ তাজা তরুণ যুবক দেহগুলি ছিন্ন ভিন্ন হয়ে গেল। গোটা দেশে প্রচার করে দিল মুসলিম সাম্প্রদায়িক উগ্রপন্থীরা, পাকিস্তানের উগ্রপন্থীরা এই 42 জন সিআরপিএফ কে মেরে ফেলেছে। তাই মুসলিমদের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য 19 সালের লোকসভা নির্বাচনে হিন্দু জাতির রক্ষার জন্য আপনারা নরেন্দ্র মোদীকে জয়ী করুন। তার জন্য বিজেপি দল গোটা দেশে হিন্দুত্বের আবেগ তুললেন। তখন জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন একজন বিজেপি নেতা সত্যপাল মালিক। এই সত্যপাল মালিক সব জানতেন। যখন বিজেপির সঙ্গে তার বিরোধ হয় তখন সত্যপাল মালিক বলে ফেললেন, আমি সব জানতাম। পুলওয়ামার ঘটনা 42 জন সিআরপিএফ কে খুন করেছে নরেন্দ্র মোদী, অমিত শাহরা নৃশংসভাবে খুন করেছে মিথ্যা হিন্দুত্বের আবেগ তুলে 19 সালের ভোটে জয়লাভ করবার জন্য। কত বড় বিশ্বাসঘাতক, কত বড় নিষ্ঠুর মানুষ নরেন্দ্র মোদী আর অমিত শাহ বুঝেছেন। অমিত শাহের ছেলে জয় শাহ 80 গুণ সম্পত্তি বৃদ্ধি হয়েছে, 80 গুণ লুট করে নিচ্ছে। তারা চালাচ্ছে দল, তারা চালাচ্ছে সরকার, আর তার জন্য দেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, হু হু করে বেকারের সংখ্যা বাড়ছে, অভাবের যন্ত্রণা আত্মহত্যার সংখ্যা বাড়ছে। তার জন্য সন্তান বিক্রির ঘটনা হয়। দেশ এক কঠিন অন্ধকারাচ্ছন্নের ভারতের সম্মুখীন। তাই দেশকে রক্ষা করতে হবে। তাই সমস্ত ধর্ম নিরপেক্ষ সমস্ত শক্তি এক হয়েছে ভারতবর্ষ থেকে এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে ক্ষমতায় ওঠাতে হবে। আমরা আপনারা সবাই করোনার ভ্যাকসিন নিয়েছি। আজকে সকালেও কমলপুরে কথা হচ্ছিল, শহীদ কমরেড তপন রায়ের শহীদান দিবসের পর আমরা কিছু বাড়ি করে যাই। অনেকেই বলছিলেন ভ্যাকসিন নেওয়ার পর সুস্থ হয়ে পড়েছি। মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন অনেক লোক আছে বন্দুকবাজি করে পরিবার চালান, টাকা দেবেন, বন্দুক দিয়ে গুলি করে মানুষকে খুন করবেন, টাকা নেবেন, তাদেরকে বলা হয় কিলার। আর নরেন্দ্র মোদীকে মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন নরেন্দ্র মোদী কিলার নয়, সুপার কিলার, সবচেয়ে বড় খুনি। যখন করোনার ভ্যাকসিন নেওয়া হচ্ছিল, কাশি বাজাও, থালা বাজাও, করোনা চলে যাবে, করোনা চললো না। হঠাৎ লকডাউন, লক্ষ মানুষের মৃত্যু, পরিযায়ী শ্রমিকের মৃত্যু, কাজ বন্ধ, রাস্তাঘাট বন্ধ, শুনশান। এই সময় বললো ভ্যাকসিন নাও, ভ্যাকসিন। ইলেকট্রাল বন্ড, নির্বাচনী বন্ডে কারা টাকা বেশি দিল বিজেপি দলকে? ওষুধ কোম্পানির মালিকরা। জীবনদায়ী ওষুধের দাম সবচাইতে বেশি বাড়ছে। তার সঙ্গে জীবনদায়ী ওষুধের দামের সঙ্গে আরো বড় সমস্যা হচ্ছে আমাদের দিক থেকে এই করোনা ভ্যাকসিন কোম্পানি তৈরি করে করোনার ভ্যাকসিন দেওয়া আমাদের শেষ করে দিয়েছে। করোনা ভ্যাকসিন নেওয়ার পর অনেকে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছিল। তাহলে করোনা ভ্যাকসিন পাওয়ার পর অনেকে অসুস্থ, আর কোনোদিন ভালো হবে কিনা জানি না। এই করোনা ভ্যাকসিনের মধ্য দিয়ে ওষুধ কোম্পানিগুলি পাহাড় প্রমাণ সম্পদ, মুনাফার পাহাড় তৈরি করেছেন। তারা বিজেপি দলকে টাকা দেয়, আর বিজেপি দল নির্বাচন এসেছে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করবে, নেতা কর্মীদের টাকা দিচ্ছে। ওই পৃষ্ঠা প্রমুখ আর শক্তি কেন্দ্রের কনভেনর আর বুথ কমিটির প্রেসিডেন্টকে বলে দেওয়া হচ্ছে আপনাদের এলাকায় কোনো বামপন্থী কংগ্রেস কেউ থাকতে পারবে না, তাদেরকে দল ত্যাগ করাতে হবে, যোগদান করাতে হবে। আজকে সকালবেলাও এক জায়গায় বুথ কমিটির সভাপতি গিয়ে
এক বামপন্থী পরিবারে গিয়ে বলছেন, দাদা আমি বিজেপি করি, বিজেপি দল ভালো না, কিন্তু আমি বিজেপি দলটা করতে হবে আরো কিছুদিন, রেগার পেমেন্টটা পাই, আরো কিছু টাকা পাই, আপনারা সিপিএম করুন, সিপিএম কে ভোট দিন, আমি মনে প্রাণে সিপিএম করি, কিন্তু আজকে আমার সঙ্গে দলে যোগদান করতে হবে, সিপিএম ছেড়ে বিজেপিতে আসবেন, প্রকাশ্যে শুধু দেখাবেন, ছবি উঠবে, ফেসবুকে যাবে, আপনারা ভিতরে ভিতরে সিপিএম করুন, আমিও সিপিএম কে ভোট দেবো, আপনারাও সিপিএম কে ভোট দিন। এইভাবে যোগদান সভা হচ্ছে। চোখ খুলে দেখবেন আর বামফ্রন্ট নেই, কংগ্রেস নেই, সব বিজেপি বিজেপি। এটাই এবার জবাব দেবে মানুষ। সমতল এলাকায় মানুষের মন থেকে অনেক দূরে সরে গেছে বিজেপি। উপজাতি এলাকায় তীব্রা মাথার প্রতারণা, বিশ্বাসঘাতকতায় উপজাতি সহজ সরল মানুষ বুঝতে পারছেন তীব্রা মাথা আই-50 মতো, আর আই-50 টিউজিএস আইএনপিটির মতোই প্রতারণা করছে, শিকারী মুরুগের কাজ করছে। এই শিকারী মুরুগদের আর নয়, প্রদ্যুৎ দেববর্মাদের আর নয়, এবার বামপন্থীদের পক্ষে, রাজেন্দ্র রিয়াংয়ের পক্ষে ভোট আসবে। সবাই বলছেন ভোটের দিন আমরা ভোট দেব রাজেন্দ্র রিয়াংকে, যিনি ত্রিপুরার মানুষ, যিনি আমাদের মনের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা জানেন, বিধানসভার সদস্য ছিলেন, বিধানসভায় দাঁড়িয়ে গরিবের কথা, উপজাতিদের কথা, রিয়াং, হালাম, দেববর্মা, লুসাই, মগদের কথা তুলেছিলেন, তাদের সমস্যার কথা বলেছিলেন। সেই রাজেন্দ্র রিয়াং এমডিসি ছিলেন। সেই রাজেন্দ্র রিয়াং এর বাবা সর্বজয় রিয়াং শহীদ হয়েছেন কেন জানেন? ত্রিপুরায় যখন জাতি উপজাতির দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র হয়েছিল, তখন জাতি উপজাতির ঐক্যের সেতু ছিলেন কাঞ্চনপুর মহকুমার অন্যতম বলিষ্ঠ নেতা ছিলেন সর্বজয় রিয়াং। তার জন্য উগ্রপন্থীরা সর্বজয় রিয়াংকে টার্গেট করেন। সর্বজয় রিয়াং বেঁচে থাকলে দাঙ্গা লাগানো যাবে না, তাকে তার জন্য নিষ্ঠুরভাবে গুলি করে খুন করা হয়। সেই শহীদ সর্বজয় রিয়াং এর ছেলে রাজেন্দ্র রিয়াং সরকারি চাকরি করতেন, সরকারি চাকরি ছেড়ে দিয়েছেন, বামপন্থায় অংশগ্রহণ করেছেন। সেই ত্রিপুরার ছেলেকে জয়ী করবার জন্য পূর্ব ত্রিপুরা প্রস্তুত, পশ্চিম ত্রিপুরা প্রস্তুত কংগ্রেসের প্রার্থী আশিস শাহকে জয়ী করবার জন্য, ইন্ডিয়া মঞ্চের প্রার্থীকে। আমরা ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র আজকের সামনে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জয়ী করবার জন্য এলাকায় এলাকায় দায়িত্ব পালন করবেন। গুন্ডামি, স্বৈরাচারী নীতি, দুর্নীতি একে আর প্রশ্রয় দেবেন না। সাম্প্রদায়িকতা খান খান করে দেয়। আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে পাহাড়ি, বাঙালি, মণিপুরি, হিন্দুস্তানি একে অপরের ভাই, একে অপরের আত্মীয়, একে অপরের প্রতিবেশী, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ত্রিপুরাকে রক্ষা করতে চাই, ত্রিপুরাকে এগিয়ে নিতে চাই। তার জন্য ত্রিপুরার এই লোকসভার আসন থেকেই দিল্লিতে পাঠাতে চাই। দিল্লির পার্লামেন্ট ভবনের রেকর্ড, বামপন্থীরা সবচেয়ে বেশি প্রশ্ন করেন, পার্লামেন্টে কথা বলেন, অন্যরা বিলাসী জীবন যাপন করেন। পার্লামেন্টের সদস্য হন, 5 স্টার হোটেলে খান, থাকেন, বেড়ানোর জন্য ভূমিকা নেন, মাসে মাসে টাকা নেন। আর বামপন্থীরা কুটি নাটি ঘেটে মানুষের সমস্যার সমাধান কিভাবে হতে পারে তার জন্য প্রশ্ন তৈরি করেন, প্রশ্ন উত্থাপন করেন, সরকারকে চাপে রাখেন, সরকারের অনেক জোগাড় থেকে দাবি আদায় করে বামপন্থীরা। তার জন্য আমাদের বাজুবন রিয়াং, দশরথ দেববর্মা 52 সাল থেকে এই কাজ শুরু করেছিলেন। বাজুবন রিয়াং, জিতেন্দ্র চৌধুরীরা এই কাজ শুরু করেছিলেন। এখন রাজেন্দ্র রিয়াংরা করবেন। তার জন্য রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করবার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা গ্রহণ করবেন। এই বিনম্র আবেদনটুকু রেখে সকলের প্রতি আবারও নমস্কার ভূমিকা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট কংগ্রেস ইন্ডিয়া মঞ্চ জিন্দাবাদ। আজকে আমাদের সমাজে দেখলেন কি বলবো,